বঙ্গোপসাগরের নিম্নচাপ দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রিমেলের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রচারণায় কোস্টগার্ড। গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রার মাত্র 15% অর্জন। বাপেক্স পেট্রো বাংলার উপর দায় চাপিয়ে খালাস প্রতিমন্ত্রী। চট্টগ্রামে 10টি ইউনিট বন্ধে বিদ্যুৎ মিলছে 30%। ভোরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের বাংলো যেন অপরাধের আলাদা জগৎ। অভিযোগ আছে গহীন গ্রামে বিশাল বাংলোয় মাদক, নাচ, গান, ফুর্তি হতো প্রায়ই। শাহিনের ভাইয়ের দাবি অধিকাংশ পৈতৃক সম্পত্তিতেই তার এই বাংলো। লোটাস রহমান সোহাগের সঙ্গে নিয়ে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। যাকে নিয়ে এত আলোচনা, সংসদ সদস্য আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন বিশাল এই বাংলো গড়ে তুলেছেন জনবসতিহীন এক নিস্তব্ধ গ্রামে। অভিযোগ আছে এই বাংলো থেকেই নানা অপকর্ম পরিচালিত করতেন তিনি। এখন প্রকাশ্যে আসছে যা ধীরে ধীরে। জানবো এই বাংলো সম্পর্কে আরো অনেক কিছু। 27 বিঘা জমির উপর আলিশান বাংলো বাড়ি, সুইমিং পুল, গলফ, ক্রিকেট মাঠ, জিম, অভিজাত রিসোর্টের কোন সুবিধাটি নেই এই বাংলো বাড়িতে? ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে 2 কিলোমিটার দূরে এলাঙ্গি গ্রামের এই বাংলোর মালিক সংসদ সদস্য আনার হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন। জানা গেছে এখান থেকেই নিয়ন্ত্রিত হতো শাহিনের মাদক ব্যবসা। ঝিনাইদহে আসলে এখানেই থাকতেন তিনি। বন্ধুবান্ধব নিয়ে মেতে উঠতেন মৌজ মাস্তিতে। দামি গাড়িতে আসতেন নায়ক নায়িকারা। জানা যায় বন্ধু শাহিনের আমন্ত্রণে সাংসদ আনারও একাধিকবার এই বাংলোতে গিয়েছিলেন। এসে রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে, বক্সে গান মান দেয়, দিয়ে পুরো বাংলো এলাকা কাঁটাতারের বেষ্টনীতে ঘেরা। কেউ চাইলেই ঢুকতে পারে না এখানে। প্রায় 100 সিসি ক্যামেরা 24 ঘন্টা নজরদারি করে বাংলোর চারপাশ। পরপর 2 দিন সরেজমিন গিয়ে মূল গেটে তালা ঝুলতে দেখা যায়। বাইরে থেকে একটি দামি মাইক্রোবাস দেখা গেলেও অনেক ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। কেউ আছেন এখানে? এমপি আনার খুনের পর এ যেন পরিত্যক্ত বাড়ি। শাহিনের ভাইয়ের বাংলোটির বেশিরভাগ জায়গা শাহিন পৈতৃক সূত্রে পেয়েছেন। মেজরিটি % পৈতৃক সম্পত্তি, যেটা বাপের থেকে পেয়েছে, আর বাকিটা ওর কেনা। ও একসময় ইটের ভাটা করছিল জায়গায়। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহিন এখন সেখানেই অবস্থান করছেন। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, ঝিনাইদহ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের পর এখনও শোকের আবহ ঝিনাইদহের কালীগঞ্জে। হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদাউস ডরিন। লোটাস রহমান সোহাগের সঙ্গে নিয়ে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। বাবাকে হারিয়ে শোকে পাথর মেয়ে। তাকে সান্ত্বনা দিতে এসে উল্টো কান্নায় ভেঙে পড়েন অনেকে। ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন তারই এক সময়ের বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহিন। আর বাস্তবায়ন করেন আমান ওরফে শিমুল ভুইয়া সহ আরও 5 জন। আসামিদের শনাক্ত ও দ্রুত গ্রেফতার করায় প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এমপি কন্যা ডরিন। পাশাপাশি বিদেশে পলাতক আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আমি এর বিচার চাই। আমার যা হারিয়েছে, আমার যা গেছে, এটা আমি ফিরে পাবো না। যারা আমার বাবাকে খুন করেছে, যদি তারা কেউ বিদেশ থেকে থাকে, দেশের বাইরে, তাদেরকে যেভাবে শনাক্ত করে নিয়ে আসা যাবে সেই ব্যাপারে আপনারা পদক্ষেপ নেন। এমপি আনারের জানাজার বিষয়ে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উৎকণ্ঠায় থাকলেও ডরিন জানান খণ্ডিত লাশ উদ্ধারের পর ডিএনএ টেস্টে নিশ্চিত হওয়ার পরেই পারিবারিকভাবে জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যে মানুষ সারা জীবন মানুষের, হাজার হাজার মানুষের জানাজা পড়েছে, কালীগঞ্জের জনসাধারণ সবাই সাক্ষী, তারও জানাজা অবশ্যই হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের যেই ফর্মালিটিস বা মেডিকেল রিপোর্ট, সেটা আগে আমরা নির্দিষ্ট করে আইডেন্টিফাই করে নিই। সবাই চাই যে অন্তত বছরেও কিছু না হলে তার পরিবারের মানুষ কবরটা একটু জিয়ারত করতে, সেটা থেকেও তো আমরা বঞ্চিত হতে চাচ্ছি না। এদিকে দ্রুত খণ্ডিত লাশ উদ্ধারের দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ সাধারণ মানুষের। সহজ সরল মানুষ ছিলেন, মানুষকে অল্পতেই বিশ্বাস করতেন।
যেটা ওনার আজকে এই মৃত্যুর যে কারণ হয়ে দাঁড়ালো। খুনির মাস্টার প্ল্যান যে করেছে ওকে বাংলার মাটিতে আনা এবং আমার বন্ধুর এক টুকরো মাংস হলেও বাংলার মাটিতে এনে তারে যাতে আমরা একটু জানাজা করতে পারি, তারে দাফন করতে পারি, এই ব্যবস্থা যেন বাংলাদেশ এবং ভারত সরকার করে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত 12 মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। 16 মে নিখোঁজ হন তিনি। সবশেষ বুধবার তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে কলকাতা পুলিশ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, ঝিনাইদহ। সাবেক আইজিপি কিংবা সাবেক সেনাপ্রধান পরিচয় যাই হোক, অপরাধ করলে কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মানসিক ট্রমা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের নির্দেশ আর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। এ ঘটনা সরকারের জন্য বিব্রতকর কিনা ঘুরপাক খাচ্ছে এমন সব প্রশ্ন। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজিজ বেনজির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জবাবে দুর্নীতি ও বিচারের বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা। বলেন, এক্ষেত্রে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন স্বাধীন, কারো অপরাধের সুরক্ষা দেবে না সরকার। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে, অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। এ সময় বিএনপি মহাসচিবের সাম্প্রতিক কিছু রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে ব্যর্থ, বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে। বিএনপি 2 কুলি হারিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা ক্ষমতায় বসাবে, দলটির এমন স্বপ্ন উবে গেছে। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে সাধারণ শ্রমজীবী মানুষের ব্যানারে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা চালকেরা। শুক্রবার দুপুরে নগরীর আরামবাগ থেকে নয়াপল্টন পর্যন্ত রিকশা নিয়ে তারা মিছিল করেন। ব্যানার, প্ল্যাকার্ড বহন করে দ্রব্যমূল্য কমানোর পাশাপাশি ঘুষ, দুর্নীতি আর লুটপাট বন্ধের দাবি জানান। মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে নয়াপল্টনে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই বিক্ষোভ করেন রিকশা চালকরা। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দাবি করেন, সরকারও সাবেক সেনাপ্রধান ও পুলিশের আইজিপির অপকর্মের অংশীদার। সরকারকে একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আপনার সেনাপ্রধান এম এ আজিজ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে, জনতা আর আদালতে দাঁড়াতে হবে। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অফিস বলছে, সোমবার সকালে দেশের উপকূলে আঘাত হানতে পারে রিমেল। সমুদ্র বন্দরগুলোতে আপাতত 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও উত্তাল সাগর, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, কেন্দ্রে যার বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি উৎপত্তি স্থল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অবস্থান করছে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। সন্ধ্যা নাগাদ এটি রূপ নিতে পারে গভীর নিম্নচাপে। বিচ্ছিন্নভাবে মেঘ চলে আসবে কালকে সন্ধ্যার থেকে, বৃষ্টি হবে
রাত আগামীকাল 25 তারিখ রাত এই বৃষ্টি শুরু হবে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সকাল নাগাদ আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। শুধু ডান দিকের অংশ না, এখন যেই অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে, কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। আগামীকাল সন্ধ্যা নাগাদ বৃষ্টি হলে দেশজুড়ে গরমের তীব্রতা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমেলের বিষয়ে স্থানীয়দের সতর্ক করতে বরগুনায় প্রচারণা শুরু করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে পাথরঘাটা পৌরসভা ও লঞ্চঘাট এলাকা সহ বিভিন্ন স্থানে কোস্টগার্ডের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়। সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় রিমেলের সম্ভাব্য গতিপথ হতে পারে বরিশাল বিভাগ। এ কারণে বরগুনার পাথরঘাটা এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সমুদ্র তীরবর্তী এই উপজেলার অনেক বাড়িঘর এখনও কাঁচা, তাই স্থানীয়দের আগে ভাগেই সতর্ক করতে কোস্টগার্ড প্রচারণা শুরু করেছে। গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন মাত্র 15%। সোয়া 2 বছরে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে মাত্র 45 মিলিয়ন ঘনফুট, অথচ পরিকল্পনা অনুযায়ী এগোলে মিলত অন্তত 300 মিলিয়ন ঘনফুট গ্যাস। এজন্য বাপেক্স পেট্রোবাংলার উপর দায় চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী। সমন্বিত ডিপিপি কৌশল না নেওয়ায় ব্যর্থতা দেখছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। সংকটের তীব্রতা আমদানি নির্ভরতার বহুমাত্রিক ঝুঁকির বিপরীতে দেশের স্থবির জ্বালানি খাতে আশা জাগিয়েছিল 48 কূপ নিয়ে সরকারের কর্মপরিকল্পনা। তবে বৈশ্বিক ধাক্কায় খাদে পড়ে 2022 সালে অনেকটা বাধ্য হয়ে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, এখন প্রশ্ন উঠছে বাস্তবায়নে তার গতি নিয়ে। পরিকল্পনা অনুযায়ী 2 বছরে অন্তত 25টি কূপ খনন ও সংস্কারের কথা ছিল, অথচ কাজ সম্পন্ন হয়েছে কেবল 13টি কূপের। এসব কূপ থেকে পাওয়া যেতে পারে দৈনিক 163 মিলিয়ন ঘনফুট গ্যাস। যদিও পর্যাপ্ত অবকাঠামো আর ব্যবস্থাপনার অভাবে মাত্র 5 কূপ থেকে দৈনিক 45 মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা সম্ভব হয়েছে। অথচ পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে এতদিনে দৈনিক সরবরাহ বাড়ানো যেত অন্তত 300 মিলিয়ন ঘনফুট গ্যাস, অর্থাৎ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন মাত্র 15%। জ্বালানি খাতের অতি আবশ্যক এই কর্মসূচিতে কেন এত ধীরগতি? এক্ষেত্রে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি প্রণয়নে সময়ক্ষেপণের জন্য বাপেক্স পেট্রোবাংলার উপর দায় চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী। ইনএফিসিয়েন্সি অফ আওয়ার ক্যাপাসিটি। একটা প্রকল্প ডিপিপি বানাইতে নেয় যেখানে লাগে 1 মাস, সেখানে 6 মাস। এদেরকে রেখে তো আমাদের কাজ করতে হচ্ছে। 46টা যে করবো, 10টা প্রকল্প দিয়েছে, 10টা ডিপিপি বানাইতে অলরেডি 6-7 মাস চলে গেছে। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, কূপ ভিত্তিক আলাদা প্রস্তাবনার পরিবর্তে সমন্বিত ডিপিপির কৌশল নিলে সম্ভব হতো অহেতুক সময়ক্ষেপণ কাটানো। অমুক টেন্ডার, অমুক পিপি, অমুক পিসিপি, অথচ একটা পিপি একটা পিসিপিতে সমস্ত এক্সপ্লোরেশন ওয়েলগুলোকে ঢোকানো যায়। যখন টাইম শর্ট হয়ে যাবে তখন কিন্তু টাকাও বাঁচবে। সরকারের পরিকল্পনা 2025 সালের মধ্যে 48 কূপ খনন আর ওয়ার্ক ওভারের মাধ্যমে জাতীয় গ্রিডে 620 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। কিন্তু কাজ যেভাবে এগোচ্ছে তাতে লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে সামনে আসছে সে প্রশ্ন। সংকটের মধ্যে আশা জাগিয়েছিল গ্যাস কূপ অনুসন্ধান কার্যক্রম। তবে জ্বালানি বিভাগের আরও অনেক পরিকল্পনার মতো এই উদ্যোগও হোঁচট খেয়েছে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আগামীতে বড় ধরনের ধাক্কা থেকে জ্বালানি খাতকে সুরক্ষায় অনুসন্ধান কাজে গতিশীলতা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, ভোলা। 1600 কোটি টাকার গ্যাসের সন্ধান মিলেছে সিলেটের কৈলাসটিলা 8 কূপে। প্রতিদিন 20 থেকে 22 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে আগামী 2 মাসের মধ্যে। গ্যাস কূপ পরিদর্শন শেষে জ্বালানি সচিব এমনই তথ্য দিয়েছেন। কৈলাসটিলা 8 নম্বর গ্যাস কূপ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। তীব্র বেগে কৈলাসটিলা 8 গ্যাস কূপ থেকে এভাবে গ্যাস উদ্গীরণ হচ্ছে। আর এ থেকে এই কূপে যে গ্যাসের সন্ধান পাওয়া গেল তাই জানান দিচ্ছে। পরীক্ষামূলকভাবে দৈনিক 22 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন শুরু হয়েছে। কূপের 3440 থেকে 55,000 ফুট গভীরতায় গ্যাস পাওয়া গেছে। আমরা অনুমান করছি যে 50 BCF এর মতো মজুদ আছে। এটা
যদি বোঝাতে হয় তাহলে বলতে হবে যে আমরা 20 থেকে 22 মিলিয়ন ঘন MMCFD করে 8 থেকে 10 বছর আমরা গ্যাস উত্তোলন করতে পারবো, এরকম একটা মজুদ আমরা পেয়েছি। এই কূপ থেকে প্রাপ্ত গ্যাস 2 মাসের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন জ্বালানি সচিব। আমরা আশা করি 2 মাসের মধ্যে এই গ্যাস ক্ষেত্রের গ্যাস আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। চলতি বছরের 13 জানুয়ারি এই কূপের খনন কাজ শুরু হয়। 4.5 মাসের মাথায় শুক্রবার সকাল থেকে গ্যাসের ফ্লো বের হতে শুরু হয়েছে। একের পর এক গ্যাস কূপ খনন ও পুনঃখননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত টার্গেট পূরণে সচেষ্ট রয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। সিলেটের কৈলাসশিলা 8 নম্বর গ্যাস কূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। জ্বালানি সংকট ও কারিগরি ত্রুটির কারণে বৃহত্তর চট্টগ্রামের 29টি বিদ্যুৎ কেন্দ্রের 10টি ইউনিটই দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে। বাকি 19টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চলছে অনেকটা ঢিমে তালে। 5000 মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন হচ্ছে মাত্র 1500 মেগাওয়াট বিদ্যুৎ। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের 420 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি ইউনিটের 2 নম্বর ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ। একই সাথে 210 মেগাওয়াটের 1 নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র 112 মেগাওয়াট। 242 মেগাওয়াটের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে পানির উচ্চতা এবং গতিবেগ কম থাকায় 4টি ইউনিটেই এখন বন্ধ রয়েছে। আর 46 মেগাওয়াটের বাকি একটি ইউনিটে মাত্র 25 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। একইভাবে 430 মেগাওয়াটের শিকলবাহার 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিটের উৎপাদন বন্ধ। বাকি ইউনিটে উৎপাদন হচ্ছে 211 মেগাওয়াট বিদ্যুৎ। 27 মেগাওয়াটের রাঙ্গামাটির কাপ্তাই এবং কক্সবাজারের টেকনাফের সোলার কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। প্রথমত জ্বালানির সংকট। জ্বালানি যারা যদি পর্যাপ্ত জ্বালানি পায় তারা সবাই তাদের সক্ষমতা আছে, প্রত্যেকেরই সক্ষমতা আছে, প্রত্যেকেই জ্বালানি হয়তো দিতে পারবে। এই মুহূর্তে জ্বালানির মধ্যে প্রথম জ্বালানির সংকট তেল আছে, যার তেল আছে, যার কয়লা আছে, প্রত্যেকেরই জ্বালানির সংকটের কারণে ওরা বিদ্যুৎ উৎপাদন করে। তারপরেও ওরা ওদের প্ল্যানগুলি চালিয়ে রাখছে, নাহলে আমাদের তো চট্টগ্রামের শেডিং হওয়ার কথা এই মুহূর্তে নাই। শুধুমাত্র চট্টগ্রামে 1291 মেগাওয়াটের বিপরীতে 1409 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে দাবি পিডিবির। তারপরে লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না শিল্প প্রতিষ্ঠানগুলো। কয়লা এবং জ্বালানির যে একটা সংকট রয়েছে, সে সংকটটা দূরীভূত করা প্রয়োজন। কারণ বিদ্যুতের দাম তো আমরা বাড়িয়েছি, বিদ্যুতের দাম যদি বাড়িয়ে থাকি তাহলে আমরা কয়লা এবং গ্যাস কিনতে পারছি না কেন? হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলল, জ্বালানি সংকট সহ কারিগরি ত্রুটির কারণে তা সুফল পাচ্ছে না দেশের মানুষ। আর ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্রগুলো বকেয়া বিল না পেয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আমাদের গভর্নমেন্ট কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে বেশ কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র অলরেডি কিন্তু স্ট্যাবলিশ করা হয়েছে, বাট আনফর্চুনেটলি ওগুলোর থেকে কিন্তু প্রপার উৎপাদন হচ্ছে না। যে কারণের জন্য উৎপাদন হচ্ছে না, সেই কারণটা যদি সলভ করা যায় তাহলে আমরা মনে করি যে লোডশেডিং থাকবে শেলফের ভিতরে, হিস্ট্রিতে, মিউজিয়ামে। 300 মেগাওয়াটের জুলদা কেন্দ্রে মাত্র 134 মেগাওয়াট, 100 মেগাওয়াটের হাটহাজারিতে 57, 2000-তে 85, 24 মেগাওয়াটের রিজেন্টে 13, 50 মেগাওয়াটের ইউনাইটেড কেন্দ্রে 20, বারাকার 50 মেগাওয়াট কেন্দ্রে 6, 106 মেগাওয়াটের শিকলবাহা বারাকা কেন্দ্রে 51, 110 মেগাওয়াটের বারাকা কর্ণফুলী কেন্দ্রে 68 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বৃহত্তর চট্টগ্রামের 29টি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে 5000 মেগাওয়াটের বেশি। আর এসব বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় পানির পাশাপাশি কয়লা এবং জ্বালানি তেলের মাধ্যমে। কিন্তু যান্ত্রিক ত্রুটিসহ নানা জটিলতায় এসব কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এসব কেন্দ্র যদি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাহলে শুধু চট্টগ্রাম নয়, আশপাশের জেলাও অনেকটা লোডশেডিং মুক্ত হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইউনেস্কোর মানদণ্ডের অর্ধেক বরাদ্দও হয় না দেশের শিক্ষা খাতে। যাও বরাদ্দ হয় তার বেশিরভাগই যায় বেতন ভাতা আর অবকাঠামো নির্মাণে। বিশেষজ্ঞরা বলছেন বাজেটে গবেষণা ও প্রশিক্ষণকে উপেক্ষা করলে অধরাই থেকে যাবে উন্নত বাংলাদেশের স্বপ্ন। জিডিপির 6% আর বাজেটের 20% না রাখলে শুধু টাকার বরাদ্দ বাড়িয়ে দক্ষ মানব সম্পদ তৈরি সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। শাকির আহমেদের রিপোর্ট।
ইউনেস্কোর মতে একটি দেশের শিক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের 20% এবং জিডিপির ন্যূনতম 6% হওয়া দরকার। অথচ বাংলাদেশের কোনো বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ জিডিপির 3%ই স্পর্শ করতে পারেনি। চলতি অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ 88,162 কোটি টাকা, যা মোট বাজেটের 11.60%, আর জিডিপির মাত্র 1.76%। প্রতি অর্থবছরে বাজেটে শিক্ষা খাতে টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও জিডিপির অনুপাতে তা বৃদ্ধি করতে না পারলে দক্ষ মানব সম্পদ তৈরি করা চ্যালেঞ্জ হবে বলছেন অর্থনীতিবিদরা। শিক্ষা এবং প্রযুক্তি মিলিয়ে একটা বাজেট দেওয়া হয়, শিক্ষার বাজেটটা আলাদা দিতে হবে। শিক্ষার বাজেটটাকে যদি আমরা আলাদা করে দেখি তাহলে এটি হচ্ছে বাজেটের 12%-এর মতো হয়, যেটা জিডিপির 2%-এর মতো, যেটি আপনি যদি অন্যান্য দেশের তুলনায় দেখেন এবং আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যেও কিন্তু সবচেয়ে কম দেশগুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। আর বাজেটে শিক্ষা খাতে যেটুকু বরাদ্দ হয় তার অধিকাংশই ব্যয় হয় শিক্ষকদের বেতন ভাতা ও প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে। তাদের মতে এ খাতে সংকুচিত বরাদ্দে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চললেও বিভিন্ন র্যাঙ্কিং সহ আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে পড়ছে দেশের শিক্ষা ব্যবস্থা। এই বাজেটের বেশিরভাগ অংশই হচ্ছে আপনার যারা কর্মকর্তা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা বাবদ কিন্তু বেশিরভাগ অংশই চলে যায়, যেটা রেভিনিউ বাজেটের। শিক্ষার গুণগত মান, যেটাকে আমরা বলছি যে প্রশিক্ষণ অথবা শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য যে সমস্ত কার্যক্রম দরকার, সেখানে কিন্তু বা গবেষণার জন্য বাজেট বরাদ্দ কিন্তু খুবই কম থাকে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা আর স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত বরাদ্দ দরকার। তা না হলে পুরো শিক্ষা ব্যবস্থায় তার নেতিবাচক প্রভাব পড়বে। জিডিপির সাথে সঙ্গতি রেখে প্রতি বছর যদি আমরা বাজেট তো বাড়ানোর দরকার বটে, এই হারটা তো অন্তত 7% নিয়ে যাওয়া দরকার। সম্প্রতি নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে শিক্ষা খাতে 31,528 কোটি 60 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এডিপির 11.36%। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বে বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বড় সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। শিক্ষক সমিতি কঠোর অবস্থানে থাকলেও প্রশাসন বলছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুতই স্বাভাবিক হবে বিশ্ববিদ্যালয় কার্যক্রম। বিস্তারিত বাহার রায়হানের ছবিতে ইশতিয়াক আহমেদের রিপোর্টে। প্রতিনিয়ত শিক্ষার্থীদের পদধ্বনিতে মুখরিত থাকত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সেখানে আজ নেই কোনো শিক্ষার্থীর পদধূলি। কবে নাগাদ ক্যাম্পাসে ফিরবে শিক্ষার্থীরা, সেটাও অজানা। কবি শিক্ষক সমিতি ও প্রশাসনের দ্বন্দ্বের কারণে 30 এপ্রিল সিন্ডিকেটের সিদ্ধান্তে প্রশাসনের নির্দেশনায় বন্ধ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের কিছু অংশ হলে থেকে গেলেও অনেকে আবার হল ছেড়েছেন। কবে নাগাদ বিশ্ববিদ্যালয় খুলতে পারে এ নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। সময় মতো পরীক্ষা না হলে বড় সেশন জোটের সংখ্যায় তারা। আমরা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সেশন জোটে ভুগতেছি, তারপর হচ্ছে আমাদের যারা আরো বড় সিনিয়ররা আছে তাদের তো আরো বড় সমস্যা। যে জায়গায় মাস্টার 1 বছর ছিল, এখন নতুন সিলেবাস সেটা 1.5 বছর, কিন্তু এই মুহূর্তে যে জোটটা তৈরি হচ্ছে সেটার জন্য কিন্তু আমার 2 বছরও লাগতে পারে। এদিকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক সমিতি। এখন আমাদের যে চাওয়াটা মাননীয় উপাচার্যের পদত্যাগ, উপাচার্য এবং ট্রেজারারের পদত্যাগ অথবা অপসারণ, সেটা যদি হয়ে যায় তাহলে আমরা ক্লাস পরীক্ষা ফিরে যাব। আমাদের উপর যে ধরনের হামলা করেছে এগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সাপেক্ষে আমরা প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে এটা পুষিয়ে দিব এবং তাদেরকে সেশন জট যাতে কোনোভাবে না হয় সেই ব্যাপারে আমরা অ্যাসিওর করছি শিক্ষক সমিতি। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুতই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হবে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। বিশ্ববিদ্যালয় আমি তাড়াতাড়ি খুলে দিতে চাই, বিশ্ববিদ্যালয় আমি একদিনও বন্ধ রাখতে চাই না। আমি চাই না যে আমার শিক্ষার্থীরা কোনোভাবেই কোনো ধরনের আমাদের যে কোনো কারণেই হোক না কেন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকুক এবং তারা ক্ষতিগ্রস্ত হোক। সুতরাং আমি পারলে কালকেই খুলে দিই। সো আই উইল কনভেন এ সিন্ডিকেট মিটিং ভেরি সুন, উইদিন এ ডে অর টু, ডেকে আমরা সিদ্ধান্তটা নিয়ে নিব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব কার্যক্রম বন্ধের ঘোষণায় এখন পর্যন্ত 5টি বিভাগের 8টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। নগরী থেকে 24 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 27,000 শিক্ষার্থীর প্রধান যাতায়াত মাধ্যম শাটল ট্রেন চলছে ধুকে ধুকে।
বগি সংকটে ট্রেনে প্রতিদিনই যুদ্ধ করতে হয় শিক্ষার্থীদের। বছরের পর বছর ভোগান্তির পরও সমাধানে কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। নূর জামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। দেশের একমাত্র শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহর থেকে 24 কিলোমিটার দূরে অবস্থান হয় ক্যাম্পাসে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের কাছে শাটল ট্রেন খুবই গুরুত্বপূর্ণ। 27,000 শিক্ষার্থীর পাশাপাশি ক্যাম্পাসে বসবাস করা কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের বড় একটি অংশ আসা যাওয়া করেন এই শাটল ট্রেনে। সব মিলিয়ে গড়ে প্রতিদিন শাটলে চলাচল করে 12,000-এরও বেশি শিক্ষার্থী। তাদের ভরসা কেবল 700 আসনের 2টি ট্রেন। ক্যাম্পাস আর শহরে 2টি ট্রেন আসা যাওয়া করে দিনে 7 বার, যা শিক্ষার্থীর তুলনায় কম। ফলে যাতায়াত নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। শাটল ছাড়লে দেখা যাবে কি এখানে দাঁড়ানোর কি জায়গা থাকে না। স্টুডেন্ট হিসেবে তো বগি অনেক কম, তো বগি আরো বাড়ানো দরকার। শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা কম হয় প্রতি ট্রেনই অর্ধেকের বেশি ছাত্রছাত্রীকে দাঁড়িয়ে যেতে হয় 1.5 ঘন্টার পথ। একটি বগিতেও চলে না লাইট ফ্যান। আবার কেউ ট্রেনের ভেতর জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে উঠে বসেন ছাদে। এতে প্রায় মারাত্মক দুর্ঘটনা ঘটে। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ফ্যান, কিন্তু এই ফ্যানগুলো সব অসল। মানুষ বসতে পারছে না, এরপরে গরম অনেক, তো সবাই অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। শাটল ট্রেন যে সমস্যা সেটি হচ্ছে দীর্ঘদিনের সমস্যা। প্রশাসন আসে, প্রশাসন যায়, আমরা এটার ব্যাপারে কোনো টেকসই যে সমাধান আমরা টেকসই সমাধান পাই না। সমস্যার কথা স্বীকার করলেও প্রশাসনের নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। ফ্যান চালাতে গেলে এখানে পাওয়ার কার লাগে, তো পাওয়ার কারের বাংলাদেশে সংকট আছে। তবে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন অন্তত একটা ট্রেনের জন্য ওনারা একটা পাওয়ার কার আমাদের এখানে সংযুক্ত করবেন। আমরা পরবর্তীতে বললাম যে আমাদের আর একটা ট্রেন আছে, তো এটা কি হবে, বলে যে ওটা আমাদের সময় লাগবে। বিভিন্ন সমীক্ষা বলছে প্রতি অর্থ বছর শুধুমাত্র যাতায়াত খরচ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় 76 লাখ টাকা আদায় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিকার ও আবাসস্থল নষ্ট হওয়ায় খাগড়াছড়িতে বিলুপ্তির পথে বন্যপ্রাণী। হাতি, হরিণ, বনমোরগ, বানর, মথুরা সহ বিভিন্ন প্রজাতির পাখি হুমকির মুখে। শিকার বন্ধে আইনের কঠোর প্রয়োগ চান পরিবেশবাদীরা। সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগের কথা জানিয়েছে বন বিভাগ। ছোটন বিশ্বাসের তোলা ছবিতে ও জিতন বড়ুয়ার তথ্য নিয়ে রিপোর্ট। বেশ কয়েকটি রিজার্ভ বন রয়েছে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে। সবুজ গাছগাছালিতে ছেয়ে থাকা এসব বনে একসময় অভয়াশ্রম ছিল হরিণ, বন্য শূকর, চিতাবাঘ, মেছোবাঘ, বানর, হাতি, ভাল্লুক, বন মোরগ ও বিভিন্ন প্রজাতির পাখপাখালির। কিন্তু বর্তমানে এসব প্রাণীর তেমন একটা দেখা যায় না। এলাকাবাসী বলছেন শিকারীদের উৎপাতে বিলুপ্তির পথে একাধিক বন্যপ্রাণী। পাশাপাশি বন উজাড় করে ঘরবাড়ি নির্মাণের কারণে আবাসস্থল হারিয়ে সংকটে পড়েছে বন্য পশু ও পাখি। শিকার বন্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন সংশোধন ও কঠোর প্রয়োগ চান পরিবেশবাদীরা। একটা সময় এই পার্বত্য চট্টগ্রামে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী ছিল। বন্যপ্রাণী এখন হারিয়ে যাচ্ছে। বিশেষ করে হচ্ছে এই অঞ্চলের মানুষজন শিকার করে বন্যপ্রাণী হত্যা করছে এবং পাশাপাশি বন উজাড় হওয়ার আরেকটা কারণ। আমরা শিক্ষিত মানুষও এর পিছনে অনেক দায়ী, কারণ শিক্ষিত মানুষরা এই ধরনের পার্বত্য অঞ্চলে এসে তারা প্রথমে কি করতে চায়, বনমোরগ খেতে চায়, হরিণের মাংসগুলো খেতে চায়। তো এগুলো বন্ধ করতে হবে, শক্ততা দমন করতে হবে, অনেক বেশি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, তাতেই বন্ধ হওয়ার সুযোগ আছে। শিকার বন্ধে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি আইন প্রয়োগ করার কথা জানিয়েছেন বন বিভাগ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এসব বন্যপ্রাণী দেখতে পায়, তারা যেন চিনতে পারে, তাদের লেখাপড়ার সেই জানার অনুষঙ্গ হিসেবে এসব বন্যপ্রাণীকে তারা যেন সচক্ষে দেখতে পারে, এই জন্য আমরা কনভিন্স করার চেষ্টা করছি। বন্যপ্রাণী শিকার করলে 50,000 জরিমানা ও 1 বছরের জেল দেওয়ার বিধান রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় রাঙামাটি সদরের সঙ্গে 5 উপজেলার লঞ্চ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে যাত্রী ও ব্যবসায়ীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাড়তি পরিবহন খরচে বাড়ছে পণ্যের দাম। এদিকে হ্রদটি খননের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। দেখে মনে হতে পারে মাঠের মাঝে অযত্নে পড়ে আছে একটি পল্টন, কিন্তু তা নয়। এটি রাঙামাটি লঞ্চ ঘাট। কাপ্তাই হ্রদে অস্বাভাবিকভাবে পানি কমে যাওয়ায় ঘাটটির এই অবস্থা। কাপ্তাই হ্রদের সৃষ্টির 62 বছর পার হলেও
হয়নি কোনো ড্রেজিং। উজান থেকে নেমে আসা পলি জমা হয়ে দেখা দিয়েছে নাব্য সংকট। বিদ্যুৎ উৎপাদনের জন্য অল্প পরিমাণ ছাড়তে হচ্ছে পানি। অন্যদিকে স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় ব্যাহত হচ্ছে নৌ যোগাযোগ। এতে চরম ভোগান্তির পাশাপাশি বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের পরিবহন ব্যয়। পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে বর্তমানে হ্রদে 78 MSL পানি থাকার কথা থাকলেও রয়েছে 72 MSL। পানি শুকানোতে অনেক কষ্ট আছে বুঝছেন, আমরা আসা যাওয়া করতে পারতেছি না। বোট বাইজে পরে থামিয়ে জায়গায় জায়গায় নামা লাগে, ঠেলা লাগে। আটকে গেলে 2-4 ঘন্টায় মানে বোট ছুটাতে পারে না। যখন পানি থাকে 3 ঘন্টা আসা যায়, এখন 6 থেকে 6.5 ঘন্টা লাগে। কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি তারা যেন দ্রুত ড্রেজিং করে এই নৌপথটাকে রক্ষা করার জন্য। কাপ্তাই হ্রদ খননের জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ড থেকে একটা টিপিপি প্রণয়ন করা হয়েছে, প্রণয়ন করে সেটি মন্ত্রণালয়ে সাবমিট করা হয়েছে। এটা শীঘ্রই হয়তো যাচাই বাছাই এটা হবে, অনুমোদন হবে। অনুমোদন হওয়ার পরে হয়তো সেটি বাস্তবায়িত একনেকে যাবে এবং একনেকে অনুমোদনের পর সেটা তো বাস্তবায়নের দিকে যাবে। রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, জোড়াছড়ি ও বিলাইছড়ি এই 5 উপজেলার 4 লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই নৌপথ। সময় সংবাদ, রাঙামাটি। ঈদুল আজহার ছুটির পর শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে যোগাযোগ উৎসবে যোগ দিয়ে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন 2026 সালে এসএসসি পরীক্ষা হবে নতুন কারিকুলামে। উৎসবে অ্যালামনাই সদস্য ও জাতীয় সংসদের সদস্য আক্তারুজ্জামান সহ 3 জনকে সম্মাননা দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM মাকসুদ কামাল সহ আরও অনেকেই। অনেকগুলো পরীক্ষা ছিল, যেটা আমাদের যে বিভাগ বিষয়ে যে অনেকগুলো বিভাগ ছিল সেটাও কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেহেতু আমাদের সেটা আবার মাদ্রাসা শিক্ষা, তার সাথেও সমন্বয় করতে হবে, তাই এই বিষয়ে এই মুহূর্তে বলাটা খুবই কঠিন। সুনির্দিষ্ট হওয়ার পরেই আমরা সেই বিষয়টা জনসমক্ষে সেটা প্রকাশ করব। বিশেষজ্ঞদের মতামত নিয়েই এখন পর্যন্ত সেটা খোলা আছে, তবে সাময়িক একটি প্রক্রিয়া, সেটা সেই দীর্ঘবয়সের বিষয়ে আমাদের যদি একটা পরিপূর্ণ চিত্র পাওয়া যায় পরবর্তী ঈদুল আজহা পরবর্তী সময়ে, তখন হয়তোবা সেটা থাকবে না। সরকার রিজার্ভ নিয়ে চিন্তিত নয়, সরকারের মূল লক্ষ্য জনগণকে ভালো রাখা, এমন মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কেআইবিতে আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। করোনার পর থেকে এখন পর্যন্ত শুধু সার ও তেলের পেছনেই $14 বিলিয়ন খরচ করতে হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী 1 বছর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে অর্থনীতি। শুধুমাত্র তেল এবং সারে সরকার 2000 এই কোভিডের পরে থেকে এ পর্যন্ত প্রায় $14 বিলিয়ন এক্সট্রা দিতে হয়েছে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার জন্য। অনেকেই রিজার্ভ কোথায় গেল খুঁজে পায় না। মাননীয় প্রধানমন্ত্রী রিজার্ভ নিয়ে চিন্তিত না, উনি চিন্তিত এদেশের মানুষ যেন অনাহারে না থাকে, এদেশের মানুষ যেন, এদেশের কৃষক যেন একটু ভালো থাকে, যার ফলে $100 আমদানিকৃত সার কিন্তু মাত্র $10 উনি বিতরণ করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট বিচার বিভাগ বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্মার্ট বাংলাদেশ করতে হলে জুডিশিয়ারিকেও স্মার্ট হতে হবে। সকল মানুষেরই আইনের অধিকার নেওয়ার অধিকার আছে, সংবিধান তাদের সেই মৌলিক অধিকার নিশ্চিত করেছে এবং বাংলাদেশের সংবিধানে তাদের অধিকার নেওয়ার যে কথাগুলো বলা আছে সেইগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা যারা বিচার বিভাগে কাজ করছি, আমার থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট জাজ পর্যন্ত সকলেই একই কাজে আমরা নিবৃত আছি। ভোটারদের ভয়ভীতি বা চাপ দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
শুক্রবার বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। এ সময় তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। গত 2 দফা নির্বাচনের মতো পরের ধাপগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রত্যয় জানান নির্বাচন কমিশনার। নবম পে স্কেল ঘোষণা সহ 6 দফা দাবিতে মানববন্ধন করেছেন 11 থেকে 20 গ্রেডের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সব উপজেলা, জেলা, বিভাগ ও রাজধানীর বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এতে অংশ নেন। বেতন বৈষম্য নিরসন সহ গ্রেড সংখ্যা কমানো, পে কমিশনে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখার জোর দাবি জানান তারা। বলেন 2015 সালের 8ম পে স্কেল দেওয়ার 9 বছর পর নিম্ন গ্রেডের কর্মচারীদের আয় বাড়েনি। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। তরুণ কবিদের নিয়ে বগুড়ায় শুরু হলো 2 দিনব্যাপী কবিতা উৎসব। শুক্রবার সকালে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হয় দিনের প্রথম কার্যক্রম। পরে জেলা পরিষদ মিলনায়তনে বগুড়ার লেখক চক্র আয়োজিত স্পর্ধিত তারুণ্য শীর্ষক কবিতা উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। এতে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আগত কবিরা। অনুষ্ঠানে কবিতা ও সাহিত্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আমেরিকায় চালকবিহীন হেলিকপ্টারের আবিষ্কারক, প্রখ্যাত বোয়িং বিজ্ঞানী ডক্টর হুমায়ুন কবির। তিনি জানালেন, দেশের উন্নয়নের সঙ্গে নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে। নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ 20 বছর পর জন্মভূমিতে ফিরছেন আমেরিকায় চালকবিহীন হেলিকপ্টারের আবিষ্কারক, প্রখ্যাত বোয়িং বিজ্ঞানী ডক্টর হুমায়ুন কবির। তাকে বরণের অপেক্ষায় স্বজন ও স্থানীয়রা। শুক্রবার সকাল 10টার দিকে একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বড় আজলদি গ্রামে আসেন বিজ্ঞানী হুমায়ুন কবির। এলাকার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করেন। মেধাবী স্টুডেন্ট ছিলেন এবং তৎকালীন সময়ে এসএসসি তো সারা বাংলাদেশের মধ্যে উনি স্ট্যান্ড করেছেন। দেখছি না হগলে আইছি বাইতে এতদিন পরে ওনাকে পাইছি আমরা খুবই আনন্দিত, গর্ববোধ করতেছি। হুমায়ুন কবিরের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার নাগেরগাঁও হলেও তার জন্ম নানা বাড়িতে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বড় আজলদি গ্রামে। সেখানেই কাটে শৈশব। ছোটবেলা থেকেই হুমায়ুন ছিলেন মেধাবী। কটিয়াদি থেকে এসএসসি ও ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। স্বাধীনতার পর 1978 সালে আমেরিকার সরকারের বৃত্তি নিয়ে সেখানে পাড়ি জমান। সেখানে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি। যোগ দেন অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাসের ঊর্ধ্বতন বোয়িং বিজ্ঞানী হিসেবে। সেখানেই কাজ করেছেন 26 বছর ধরে। কিশোরগঞ্জের মানুষ ওনাকে খুবই আনন্দ দেওয়ার জন্য আগায় আসতেছে। পৃথিবীর ইতিহাসে 1986 সালে তিনিই প্রথম আবিষ্কার করেন চালকবিহীন H-5 হাইন্স হেলিকপ্টার। রকেট বিজ্ঞানী হিসেবে পরিচিত ডক্টর হুমায়ুন কবির অন্য বিজ্ঞানীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, মেরিন কর্পস ও নৌবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির ঠ-22 হেলিকপ্টার তৈরিতে কাজ করেছেন। এছাড়া 777 বোয়িং বিমান তার ডিজাইনে তৈরি। বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে নতুন বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে বলে মনে করেন তিনি। আমি যদি পেরে থাকি তোমরাও পারবে, কিন্তু তফাৎটা হলো এই জায়গায় যে তোমাদের অসাধ্য পরিশ্রম করতে হবে। কোনো কিছুই কিন্তু আকাশ থেকে পড়ে না। 2004 সালে 5 মার্চ সবশেষ তিনি বাংলাদেশে এসেছিলেন। এবার 1 মাস দেশে অবস্থান করবেন। তার একটি পুত্র সন্তান রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বঙ্গোপসাগরের নিম্নচাপ দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। সবশেষ তথ্য জানাতে কুয়াকাটা সৈকতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সৃষ্ট নিম্নচাপটি গত রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দুপুরের মধ্যে এটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই কারণে কিন্তু পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গুমোট একটা আবহাওয়া বিরাজ করছে এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর
কিছুটা উত্তাল রয়েছে, যদিও এখন ভাটার সময়, যার কারণে সমুদ্রের যে ঢেউয়ের তীব্রতা সেটি আমরা এখন দেখাতে পারছি না। তো স্বাভাবিকভাবে বলা যায় ভাটার সময় এখন এই মুহূর্তে আমরা যেই ঢেউ দেখতে পাচ্ছি এই ঢেউ আসলে থাকার কথা নয়। তো আবহাওয়ার যে প্রভাব, নিম্নচাপের যে প্রভাব, এই প্রভাবের কারণেই কিন্তু আসলে এই ঢেউয়ের তীব্রতা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অফিসের সবশেষ বুলেটিন অনুযায়ী পায়রা সমুদ্র বন্দর হতে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে যে সৃষ্টি হয়েছে সেটি এই মুহূর্তে 650 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছেন। অর্থাৎ দেশের যে 3 সমুদ্র বন্দর, এই 3 সমুদ্র বন্দরের যে সবচেয়ে বেশি নিকটে পায়রা থেকে, আবহাওয়া বুলেটিন অনুযায়ী কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 680 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 710 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 745 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে পায়রা সমুদ্র বন্দর থেকেই এই নিম্নচাপটি বা বঙ্গোপসাগরের সৃষ্ট যে ঘূর্ণিঝড় যেটি রূপ নেবে দুপুরের মধ্যে, সেটি পায়রা সমুদ্র বন্দর হতে নিকটে আছে। এবং আবহাওয়ার বুলেটিন সূত্রে আমরা জানতে পেরেছি যদি এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় সেক্ষেত্রে প্রথমে আঘাত হানবে পটুয়াখালীর খেপুপাড়া এবং খুলনায়। তো সেক্ষেত্রে উপকূলের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, যেহেতু প্রতিবারের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালীর খেপুপাড়া, রাঙ্গাবালি এই অঞ্চলে। তো সেক্ষেত্রে উপকূলের মানুষের মধ্যে এখন একটা আতঙ্ক বিরাজ করছে, যেহেতু সর্বপ্রথম এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে খেপুপাড়া, রাঙ্গাবালি এই এলাকাতে। এ কারণেই কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আসলে নিম্নচাপ সৃষ্টি হলে যে ধরনের বৃষ্টি হওয়ার কথা, আমরা কিন্তু সেই বৃষ্টি দেখতে পাচ্ছি না। যদিও আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে যে আজ থেকে বৃষ্টি হওয়ার কথা এবং আগামীকাল এই ঘূর্ণিঝড়টি আঘাত হানার কথা রয়েছে, এমনটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছেন। তো ঘূর্ণিঝড় রিমেল যেটি সৃষ্টি হওয়ার কথা, সেটি সৃষ্টি হলে উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়ার যে বুলেটিন সবশেষ, সেখানে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো উপকূলের নিকটবর্তী এলাকায় রাখতে বলা হয়েছে। তো আমি একটি বিষয় আপনাদের অবগত করি, সেটি হচ্ছে এই মুহূর্তে সমুদ্রে 65 দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। নিষেধাজ্ঞা চলমান থাকার কারণে এই মুহূর্তে সমুদ্রে মাছ শিকারী যে জেলে ট্রলার, সেই জেলে ট্রলারের সংখ্যা খুবই কম, যার কারণে আসলে বলা যায় যে জেলেদের নিয়ে ভাবনার খুব একটা কারণ নেই। যেহেতু জেলেরা এই মুহূর্তে ঘাটে নোঙর করে আছে, সেহেতু সমুদ্রে জেলেদের দুর্ঘটনার সংখ্যা আসলে নেই। তো পটুয়াখালীর যে উপকূল, সেই উপকূলে এই মুহূর্তে একটি গুমোট আবহাওয়া বিরাজ করছে এবং মানুষজনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তো পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র পাড় থেকে এতটুকুই ছিল আবহাওয়ার সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। ঝিনাইদহে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অংশ নেন। শুরুতে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেলিমের বিরুদ্ধে কাঁচা বাজারের আড়ত দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার ভুলতা গাউসিয়া এলাকায় সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এই অভিযোগ করেন। এ সময় তারা বলেন, ক্যাসিনো মামলায় দীর্ঘ 4 বছর কারাভোগ করে সম্প্রতি এলাকায় ফেরেন সেলিম প্রধান। এরপরই আধিপত্য বিস্তারের জন্য
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই আড়তের দোকানপাট ভেঙে দিয়ে নিজের নামে সাইনবোর্ড লাগিয়েছেন। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান আড়তদার সমিতির নেতারা। আর আমাদের আড়তটা প্রেম, সাম্য ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। সকাল থেকেই জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন নানা শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিস্থলে আছেন রিপোর্টার উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাঙালি চেতনার কবি কাজী নজরুল ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে গানে এবং কবিতায় যিনি কলম ধরেছিলেন, সেই কবির আজকে ১২৫তম জন্মবার্ষিকী। সেটিকে উপলক্ষ করে সকাল থেকেই কিন্তু নানা শ্রেণী পেশার মানুষের পদচারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিস্থলে। ফুলের শ্রদ্ধা ভরে স্মরণ করছে কবি নজরুলের জন্মজয়ন্তী। আমরা সকাল থেকে কিন্তু দেখছি ছোট ছোট দলে বিভিন্ন রাজনৈতিক দলসহ নজরুলের অনুরাগীরা এখানে আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সমাধিস্থলে। এবং আজ কিন্তু নজরুল জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন করা হচ্ছে পুরো দেশ জুড়ে। একটু আগে এখানে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM মাকসুদুল কামাল। বলা যায় যে কবির সমাধিতে ফুলের শ্রদ্ধা ও কবির সৃষ্টি, গানে ও কবিতায় সাজানো এই জন্মবার্ষিকী পালনেরই আয়োজন। সকালে সমাধিতে ফুলের শ্রদ্ধা, আর তারপরেই এখন কথা ও গানে নৃত্যে কবির প্রতি ভালোবাসা প্রকাশ করছে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। এখন কিন্তু এখানে গানে ও কবিতায় কবিকে স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং এখনও কিন্তু বিভিন্ন ছোট ছোট দল এসে কবির সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছেন কবিকে। বলা যায় যে সকাল 6:30 থেকে এখানকার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজকের দিনের আয়োজন। এবং সারাদিনে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে সারাদিনই দিনভরই নানান আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং সেগুলো চলবে সারা দিনভর। এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও কিন্তু এখানে আসছেন কবিকে শ্রদ্ধা নিবেদন করতে। এবং এখনও কিন্তু এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান রয়েছে এবং আলোচনা সভাও চলমান রয়েছে এবং এটি সারা দিনভরই চলবে। এবং শুধু আজ এখানেই নয়, পুরো দেশ জুড়ে কিন্তু কবিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সবাই। এবং সকাল থেকেই মানুষের যে পদচারণা এখানে, এবং শুধু কবিকে ফুল দিয়ে শ্রদ্ধা নয়, শুধু ফুল দিয়েই শ্রদ্ধা নয়, কবিকে স্মরণ করছে প্রত্যেকটি মানুষ। আমরা সকাল থেকে কিন্তু দেখছি যে এখানে বিভিন্ন অঙ্গনের মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এবং বিভিন্ন ছোট ছোট দলেই ভাগ হয়ে তারা কবিকে শ্রদ্ধা নিবেদন করছে। এবং এই যে আয়োজন, কবিকে শ্রদ্ধা নিবেদনের এই যে আয়োজন সেটি কিন্তু সারা দিনভর চলবে। কবি নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তীতে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিস্থলে। ভারতের ৬ষ্ঠ দফা লোকসভা নির্বাচনের ভোট আজ। ৭ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোট হলেও বাড়তি নজর দিল্লি এবং পশ্চিমবঙ্গে। ভাগ্য নির্ধারণ হবে ৮৮৯ জন প্রার্থীর। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দেশটির ১৮তম লোকসভা নির্বাচনে ১৯ এপ্রিল থেকে ৭ দফার ভোট পর্ব শুরু হয়। শনিবার ৬ষ্ঠ দফায় সকাল ৭টা থেকে ভোট শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টায়। এই দফায় ভোট দিল্লি, হরিয়ানা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গের। তবে দেশবাসীর নজর থাকবে দিল্লি ও পশ্চিমবঙ্গের দিকে। দিল্লিতে ৭টি লোকসভা আসনেই এদিন ভোট।
এই দফায় ভাগ্য নির্ধারণ হবে মনোজ তিওয়ারি, মনোহর হুড্ডা, কানাইয়া কুমার, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব, অভিনেত্রী জুন মালিয়া ছাড়াও আরও 889 প্রার্থীর। ষষ্ঠ দফার মধ্য দিয়ে লোকসভার 543 আসনের মধ্যে 486 আসনের ভোট গ্রহণ সম্পূর্ণ হবে। শেষ দফায় ভোট হবে 1 জুন, আর সেদিন ভোট নেওয়া হবে 57 সংসদীয় আসনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, সর্বশেষ মধ্যরাতে যে গভীর নিম্নচাপটি কক্সবাজার সমুদ্র উপকূল থেকে 630 কিলোমিটার দূরে অবস্থান করছে, যেটি ক্রমশই আসলে এটি আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন আসলে যেটি লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু নিম্নচাপটি গভীর নিম্নচাপটি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, ঘূর্ণিঝড় রেমালে। তো সেই ক্ষেত্রে এখন আসলে লক্ষ্য করছি আমরা কক্সবাজারের আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন এবং সাগরের যে ঢেউয়ের উচ্চতা সেটি বাড়তে শুরু করেছে। এখন স্বাভাবিক জোয়ারের চেয়েও যে স্বাভাবিক পানির উচ্চতা 2 থেকে 3 ফুট উচ্চতায় অনেক দূর থেকে ঢেউ আসলে উপকূলের দিকে ধেয়ে আসছে। সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। সাগরের গতকালও কিন্তু সাগরের যে পানির উচ্চতা সেটি অনেকটাই স্বাভাবিক ছিল এবং ঢেউয়ের যে মাত্রাটা সেটা অনেক কম ছিল, কিন্তু আজকে সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করছি, সাগরের ঢেউয়ের উচ্চতা যেমন বেড়েছে, অনেক দূর থেকে সাগরের ঢেউ সেটি উপকূলের দিকে ধেয়ে আসছে, ঠিক তেমনি পানির যে উচ্চতা, স্বাভাবিক জোয়ারের পানির যে উচ্চতা সেটিও কিন্তু ক্রমশই বাড়ছে। আর এখন পর্যন্ত আসলে এখানে মানুষজন, যারা পর্যটকরা কক্সবাজার সৈকতে এসেছে, তাদের সচেতন করার মতো তেমন কোনো কিছু আমরা লক্ষ্য করছি না। এখানে যারা ব্যবসা বাণিজ্য করে, যেখানে জেড স্কির যে ব্যবসা করে, তারা জেড স্কি চালকরা সমুদ্রের সৈকতে তারা ব্যবসার জন্য নেমে পড়েছে। অন্যদিকে লাইফগার্ড কর্মীরাও তারা তাদের মতো স্বাভাবিক যে দায়িত্ব সেটা পালন করছে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং পাশাপাশি আবহাওয়া অফিসও আমরা গিয়েছিলাম, সেখানেও আসলে যে আবহাওয়া অফিসের যে গেটটি সেটি এখন পর্যন্ত তালাবদ্ধ রয়েছে এবং প্রশাসন যেটি বলছে, যেহেতু ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে, সেক্ষেত্রে তাদের যে প্রস্তুতি সেটি তারা অনেকটাই শেষ করেছে এবং যে স্বেচ্ছাসেবক প্রস্তুত থেকে শুরু করে আশ্রয়কেন্দ্র খোলা থেকে সবকিছু তারা প্রস্তুত রেখেছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ সজাগ রয়েছে, সেই বিষয়টি বলছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। নাটোরে মিষ্টি জাতের আম বাজারে আসতে শুরু করেছে। প্রথম দিনেই পাওয়া যাচ্ছে গোপাল ভোগ। এ বিষয়ে আরো খবর জানাতে সদর উপজেলার গুনারি গ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আল মামুন। মামুন, আজকে যে গোপাল ভোগ, যেটি স্থানীয় নাম কালুয়া, সেই কালুয়া এই আমের মধ্যে দিয়ে নাটোরের যে আগামী 3 মাসের যে আমের মৌসুম, সেই মৌসুম শুরু হলো এবং আজকে গোপাল ভোগ যে আম সেটি কিন্তু নামানো হচ্ছে। এই কামারদিয়ার যেখানে রয়েছে, এখানে কৃষকরা আম নামাচ্ছেন, এখান থেকেই শুরু হবে। আর কিছুক্ষণ পরে যে কৃষি বিভাগের যে আম উৎসব সেই ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে যাবে। সকাল থেকে কৃষকরা বাজারে আম কিন্তু সেই নামিয়ে বাজারজাত করা শুরু করেছেন এবং গোপাল ভোগটা বাজারজাত আসতে শুরু হয়েছে। তবে খিরসাপাত 25 মে, 30 মে রানী পছন্দ, ফতলি 20 মে, এইভাবে পর্যায়ক্রমে আগামী 20 আগস্ট পর্যন্ত বাজারে আম আসবে। এবং একটি বিষয় যেটি কৃষকরা বলছে, গত বছরের থেকে কিন্তু এবার তাদের আমের উৎপাদন কিন্তু কম হয়েছে। সেই আমের উৎপাদন কম হলেও বাজারে কিন্তু ভালো দাম পাচ্ছেন। যেটি গত বছর যেটি গোপাল ভোগ 30
থেকে 35 টাকা কেজি বিক্রি হলেও আজ সকালে যেটি আমি নাটোর স্টেশন বাজার পাইকারি বাজার রয়েছে সেখানে খোঁজ নিয়েছি, তারা কিন্তু যেটি বলছে যে আজকে পাইকারি বাজার যেটি রয়েছে সর্বনিম্ন 60 থেকে 75 টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে কৃষি বিভাগ যেটি বলছে যে দাবাদহ যেটি আমের মোকল এবং আমের কিছুটা ক্ষতি হলেও কিন্তু দাম ভালো পাওয়ার জন্য কৃষকরা কিন্তু সেই ক্ষতি কাটিয়ে উঠবেন বলে যেটি কৃষি বিভাগ দাবি করছে। তবে একটি বিষয় আমরা বলতে পারি যে আমের যে লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করা হয়েছে প্রায় 80,000 মেট্রিক টন আম চলতি মৌসুমে নাটোর জেলা থেকে উৎপাদন হওয়ার সম্ভাবনা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল সেটি কিন্তু সম্ভব হবে না। সেখানে 70 থেকে 75,000 মেট্রিক টনের মধ্যে আম উৎপাদন হবে। তবে দামের কারণে যে কৃষকরা লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে সেই ধারণা করছে। তো এই ছিল আমার কাছে আম নামানোর সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নাটোরে। খেলার খবর, একরাশ খারাপ খবরের মাঝে বড় এক সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট। তাসকিন আহমেদের স্ক্যান রিপোর্টে নেতিবাচক কিছু পায়নি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন ঢাকা এক্সপ্রেস। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে দলে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়। তাসকিন আহমেদ বাংলাদেশের ক্রিকেটের সেরকমই এক অভাগা ক্রিকেটার। সারা বছর দুর্দান্ত পারফর্ম করলেও বিশ্বকাপ এলেই কেন যেন ইনজুরিতে পড়ে যান তিনি। এবারও পুরো বিপিএল, ডিপিএল, জিম্বাবুয়ে সিরিজ অসাধারণ পারফর্ম করে দলের 1 নম্বর পেসার হিসেবে নিজেকে প্রমাণ করেন তাসকিন, কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে পড়েন ইনজুরিতে। তবে এবার ভাগ্য কিছুটা ভালো ঢাকা এক্সপ্রেসের, তাই তো ইনজুর্ড ক্রিকেটারকেও দলের সঙ্গে টেনে নিয়ে যায় বিসিবি। শুধু তাই নয়, প্রথমবারের মতো দায়িত্ব দেয়া হয় সহ অধিনায়কের। এরপর যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে রেখেই চলে তার চিকিৎসা। সেখানে নতুন করে স্ক্যানও করা হয় তাসকিনের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের একদিন পর এবার সেই স্ক্যান রিপোর্ট নিয়ে বড় সুখবর পেল বাংলাদেশের ক্রিকেট। সিরিজ হারের বেদনার মধ্যে একরাশ স্বস্তি এনে দিয়েছে তাসকিনের এই প্রতিবেদন। বিসিবি সূত্র জানাচ্ছে, এমআরআই রিপোর্টে কোনো নেতিবাচক কিছু পায়নি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা, বরং সবাইকে অবাক করে দিয়ে সময়ের চেয়ে অনেক দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তাসকিন আহমেদ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এবং আইসিসির প্রস্তুতি ম্যাচে তাসকিনকে না খেলালেও বিশ্বকাপে 8ই জুন নিজেদের প্রথম ম্যাচ থেকেই এখন স্পিড স্টারকে দলে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। লজ্জার দগদগে ক্ষত কিছুটা হলেও প্রলেপের সুযোগ বাংলাদেশের সামনে। হোয়াইট ওয়াশ ঠেকানোর মিশনে শেষ টি20তে মাঠে নামছে মানসিকভাবে বিপর্যস্ত টাইগাররা। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্যদিকে কোনো টেস্ট প্লেয়িং নেশনকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার মোক্ষম সুযোগ কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু রাত 9টায়। শুধু হতাশাই নয়, রীতিমতো অস্বস্তিকর লজ্জার। সমর্থকদের ক্ষোভ, হৃদয়ের ক্ষত উগরে পড়ছে ক্রিকেটের দেশে। 22 গজে জয় পরাজয় থাকবেই, তাই বলে আনকোরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন ভাবে, তাও আবার ব্যাক টু ব্যাক ম্যাচে এমন হার ব্যাখ্যাহীন। ব্যাটিং কিংবা বোলিং এই দলটা যেন ছন্ন ছাড়া নেই কোনো অনুপ্রেরণা। তাই তো প্রশ্ন ওঠে, শেষ টি20র গেম প্ল্যান কি, কিংবা কি লক্ষ্য বাংলাদেশের? উত্তরটা বোধহয় একটাই, হোয়াইট ওয়াশ এড়ানো। টাইগারদের এই দলটায় লোয়ার মিডল অর্ডার বলে কিছুই নেই, অন্তত শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যান তো তাই বলে। বিশ্বকাপের আগে এই ম্যাচটাই এখানে বাউন্স ব্যাকের আরও একটা সুযোগ। ওপেনিং স্লটে ব্যর্থ সৌম্য হয়তো আরও একটা সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে লিটনকে রাখা হতে পারে ডাকআউটেই। কন্ডিশনের বিবেচনায় এ ম্যাচ খেলানো হতে পারে স্পিনার তানভীরকে। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ভেজা আউটফিল্ড আর স্লো উইকেটের হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তাড়াহুড়া করলেই যে বিপদ, সে শিক্ষা প্রথম 2 ম্যাচেই পেয়েছিল টাইগাররা। মান রক্ষার এই ম্যাচে কাজে লাগবে তো সেই টোটকা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর খুব স্বাভাবিকভাবেই দেশে ক্রিকেটে এখন চাঁদ গেল রব। মাথার ওপর আকাশ সম চাপ থাকলেও তা উতরাতে হবে টাইগারদের। বিষয়টি যত দ্রুত জানতে পারেন সাকিব শান্তরা, ততই দলের জন্য মঙ্গল। অন্যদিকে টেস্ট প্লেইং নেশন বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে রীতিমতো উঠছে যুক্তরাষ্ট্র। তবে শিষ্যদের উচ্ছ্বাসে ভেসে না যাওয়ার আহ্বান কোচ স্টুয়ার্ট লয়ের। পাওয়া সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে 3-0তে হোয়াইট ওয়াশ করে প্রতিপক্ষকে চূড়ান্ত নাস্তানাবুদ করার লক্ষ্য তাদের।
নিজেদের সবশেষ 6 ম্যাচে অপরাজিত মার্কিনিরা। ব্যাটিংয়ে প্যাটেল, স্টিভেন টেইলর, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন, বোলিংয়ে আলী খান, শ্যাডলি ভ্যানরা ভয়ঙ্কর। সব মিলিয়ে টাইগারদের সামনে আরও এক কঠিন চ্যালেঞ্জ। মাহবুব রিমন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর সাকিব আল হাসানের মতোই খোঁড়া যুক্তি দিলেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারা এবং প্রস্তুতির ঘাটতিকে দায় দিচ্ছেন তিনি। তবে বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হারলেও তা মূল আসরে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন এই পরিচালক। বিপিএল ডিপিএল মাঝে জিম্বাবুয়ে সিরিজ, দম ফেলার যেন ফুরসত নেই ক্রিকেটারদের। যেখানে টি-20 বিশ্বকাপের আগে অন্যান্য দল বিশ্রাম দিচ্ছে ক্রিকেটারদের, সেখানে বাংলাদেশিরা একের পর এক ম্যাচ খেলেই যাচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতি সারতে হোস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-20 সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে সেই সিরিজই এখন গলার কাটা। খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচে হার। আর আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো হয়ে দাঁড়িয়েছে চ্যালেঞ্জিং। দলের এই করুণ দশায় চরম হতাশ ও বিস্মিত বিসিবি কর্তারা। প্রতিপক্ষ টিমের চেয়ে খারাপ খেলেছি দেখে আমরা হেরে গিয়েছি। সেখানে আমাদের জেতার কথা ছিল, দুটো ম্যাচে জেতার কথা ছিল। প্রথম ম্যাচে আমার মনে হয় যে আমরা রান কম করেছি সেই জন্য, কারণ টি-20তে এখন 150-60 এটা কোনো রান না। আর স্পেশালি ওই ধরনের উইকেট যেখানে ফ্ল্যাট উইকেট, সেখানে এই ধরনের রান আসলে সাফিসিয়েন্ট না। সিরিজ হারের পর সাকিবের মতো কন্ডিশন ও প্রস্তুতির ঘাটতি নিয়ে খোঁড়া যুক্তি দিয়েছেন বিসিবির এই পরিচালক। টি-20তে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে আওড়ান পুরনো বলি। নির্ধারিত যে অনুশীলনের সময়গুলো ছিল সেইটাও তারা করতে পারেনি সেখানে মাঠের কন্ডিশনের জন্য, ওয়েদার কন্ডিশনের জন্য। সো এই জায়গাটাতে তো আমি বলবো যে অবশ্যই যে একটা মাঠে আপনি নতুন কোনো পরিবেশে যদি আপনি যান, আপনি সেখানে নিজেকে ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে সময়টুকু দরকার, ওই সময়টুকু তো আমাদের কাছে অবশ্যই ছিল না। তারপরে আমি বলবো যে আমরা যেই দুটো খেলা হয়ে গেছে সেই দুটো খেলাতে আমরা খারাপ করেছি ডেফিনেটলি। টি-20তে খেলার জন্য যে আমাদের মাইন্ডসেটটা এবং টেস্ট, শুধু টি-20 না, আমাদের টেস্টের কথাও যদি বলি, এই যে মাইন্ডসেটটা, সেটা কিন্তু আমরা অনেক বেশি সময় ধরে যে খেলছি বা তৈরি করার সুযোগ পাচ্ছি, সেই সময় কিন্তু এখন আমাদের হয়নি। যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিরিজ হারের মধ্য দিয়ে হলো টাইগারদের বিশ্বকাপের প্রস্তুতি। তবে তা কি কোনো প্রভাবই ফেলবে না মূল আসরে? প্লেয়াররা জানে যে তারা কি কারণগুলোতে তারা আসলে তাদের যে ক্রিকেট খেলাটা সেটা তারা খেলতে পারেনি। সো আমার মনে হয় যে এটা তারা যেহেতু জানে, এই জায়গাটা থেকে যখন আর একটু ওভারকাম তারা করার জন্য যেই জিনিসগুলো তারা অভাব বোধ করেছে সেগুলো যখন ফুলফিল হয়ে যাবে, তারা তাদের বেস্ট আবার দেওয়ার জন্য তারা নিজেরাই নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবে। বিশ্বকাপ নিয়ে আগেও বড় প্রত্যাশার সুযোগ ছিল না। মার্কিন মুলুকে পারফরমেন্স দেখে এখন আত্মবিশ্বাস তলানিতে নীতি নির্ধারকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবলের খবর। দায়িত্বে অবহেলার কারণে ফিফার জরিমানার সম্মুখীন হয়েছে। কোনো অনৈতিক কার্যক্রম কিংবা জালিয়াতি ও মিথ্যাচার করেনি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এমন মন্তব্য করেছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী। দোষী সাব্যস্ত হওয়ায় ভবিষ্যতেও বাফুফের দায়িত্ব পালন করবেন কিনা তা অবশ্য পরিষ্কার করেননি বাফুফের এই কর্মকর্তা। দুর্নীতি হয় নাই, ফাইন্যান্স কমিটির কিন্তু কোনো জালিয়াতি নেই। বেশ বড় গলায় ফিফার অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। তবে এই দায় তিনি এড়াতে পারেন কিনা সে প্রশ্ন তখনই উঠে বেশ জোরালোভাবে। অস্বীকার করলেও অবশেষে তিনিও ফেসেছেন ফিফার জালে। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলে ফিফা, তার প্রত্যেকটাই ছিল সালাম মুর্শেদীর বিপক্ষেও। তবে সবচেয়ে গুরুতর দুই অভিযোগ অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি ও মিথ্যাচার থেকে রেহাই পান ফেডারেশনের এই বড় কর্তা। সালাম মুর্শেদীকে নিয়ে ফিফা অনলাইন ট্রায়ালের আয়োজন করে গেল 8 ফেব্রুয়ারি। এরপর আইনজীবী নিয়োগ করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান সিনিয়র সহসভাপতি। প্রায় 1 মাস পর রায় প্রকাশ করে ফিফা। সেখানে আর্টিকেল 16 এবং 25 থেকে রেহাই পেলেও দায়িত্বে অবহেলার বিষয়টি এড়িয়ে যেতে পারেননি তিনি, যার ফলে 10,000 সুইস ফ্রাঙ্ক জরিমানা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক অধিকতর তদন্তের পর আমার বিপক্ষে আনা মোট 3টির মধ্যে অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি বা মিথ্যাচারের মতো গুরুত্বপূর্ণ 2টি অভিযোগের কোনো ভিত্তি পায়নি ফিফা। ক্রয় প্রক্রিয়ায় 4 জন স্বাক্ষরকারীর মধ্যে 2 জনকে ইতোমধ্যেই নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি জড়িত না থাকায় তাকে খারিজ করা হয়েছে। তবে আমি যেহেতু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান, সে কারণেই আমাকে গুনতে হচ্ছে ন্যূনতম আর্থিক জরিমানা।
এর আগে একই অভিযোগে সব ধরনের ফুটবল থেকে আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। অধিকতর তদন্ত শেষে শাস্তির এই মেয়াদ বাড়িয়ে করা হয় 3 বছর। এছাড়াও প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশন ম্যানেজার মিজানুর রহমানকে আর্থিক জরিমানা সহ সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় 2 বছর, যাদের প্রত্যেককেই চাকরিচ্যুত করে বাফুফে। ফিফার দুর্নীতির খাতায় যাদের নাম এসেছে একে একে তাদের সবাইকেই অপসারণ করেছে বাফুফে। এই তালিকা থেকে শেষ মুহূর্তে নাম কাটা পড়লেও নিজেকে একেবারে নির্দোষ প্রমাণ করতে পারেননি সালাম মুর্শিদি। তার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় কাজী সালাউদ্দিনের নির্বাহী কমিটি, সেটাই এখন দেখার বিষয়। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরের নিম্নচাপ দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রিমেলের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রচারণায় কোস্টগার্ড। গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রার মাত্র 15% অর্জন। বাপেক্স পেট্রো বাংলার উপর দায় চাপিয়ে খালাস প্রতিমন্ত্রী। চট্টগ্রামে 10টি ইউনিট বন্ধে, বিদ্যুৎ মিলছে 30%। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ফয়সাল পিয়াস। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমা। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।